হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা সবাই জানো যে এই চ্যানেলে আমরা হরর মান্থ চালাচ্ছি, মানে পুরো ডিসেম্বর জুড়ে আমরা হরর সিনেমাগুলো দেখবো। তো সেই হিসেবে আগের সিনেমাটা ছিল হচ্ছে দ্য অরফান সিনেমা, আর আজকের সিনেমাটা হচ্ছে রিমেম্বার, যেটা একটা কোরিয়ান নেটফ্লিক্স সিনেমা। তো যাই হোক, সিনেমাটি মুক্তি পেয়েছিল 2022 সালে। সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 5.2। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তুমি ডিসক্রিপশনে যাও, ড্রশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও, বিজ্ঞাপন দেখতে হবে না। চলো আসল গল্প শুরু করি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG, এবং এখানে অনেকগুলো ম্যাচ খেলে তোমরা ল্যাপটপ, আইফোন, iWatch এবং ক্যাশ প্রাইজ সহ আরো অনেক কিছু জেতার সম্ভাবনা রয়েছে। এবং এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচ দেখার সুযোগও রয়েছে, এবং এখানে স্কোর অনুমান করে তোমরা গেমসও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে এবং কোন টিম হারবে এবং কোন টিম কত রান করবে সেটা তোমরা অনুমান করতে পারবে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড AL420 প্রোমো কোডটি ইউজ করলে তোমরা পেতে পারো 26,000 টাকা পর্যন্ত বোনাস। আর এখানে জেতা টাকা তুমি নগদ বা বিকাশ বা রকেট বা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবে। তো আর দেরি কিসের, এখনই অ্যাকাউন্ট খুলে শুরু করতে পারো এবং আয় করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, তোমরা সেটা জেনে বুঝে তারপর সেখানে যাবে। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো যাই হোক, এই সিনেমাটা তৈরি করা হয়েছে জাপানিজ একটা মাঙ্গা রয়েছে, যেটা নাম হচ্ছে রিমেম্বার, সেটার লাইভ অ্যাকশন মুভি হিসেবে। আর এই সিনেমাটার কনসেপ্ট একটু বেশি জটিল, আমি আসলে ভালো মতো বুঝতে পারিনি কনসেপ্টটা। তো আমি নিশ্চিত করতে পারছি না আমি কত ভালো বোঝাতে পারবো। অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে সিনেমা সহজে বোঝা যাবে, মজা পাওয়া যাবে, সেটাই বেস্ট সিনেমা। কিন্তু এই সিনেমা আমার কাছে একটু কঠিন লেগেছে, তবে আমি তারপরেও বোঝানোর চেষ্টা করবো আর কি। তো সিনেমার শুরুতে আমাদের একটা ছোট বাচ্চাকে দেখানো হয় যে রাতের অন্ধকারে একটা পুতুল নিয়ে দৌড়াচ্ছিল, আর দৌড়াতে দৌড়াতে সে বাড়ির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। আর তখনই সেখানে একটা লোক এসে কুড়াল দিয়ে বাচ্চাটার শরীর টুকরো টুকরো করে ফেলে। আর এই সময় বাচ্চাটার রক্তের কয়েকটা ফটো ওই পুতুলের উপরে পড়ে। আর এর পরের সিনে আমাদের একটা পুরনো নিউজ পেপার দেখানো হয়, এবং সেখানে 12 আগস্ট 1947 সাল বলা হয়। এবং ওই দিনে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে বডি সার্চ নামের একটা গেমের উৎপত্তি হয়। আমি আবারও বলছি, বডি সার্চ নামে একটা গেমের উৎপত্তি হয়, মানে বাচ্চাটার আত্মা 10 বছর বা 12 বছর পর পর 12 আগস্ট যে কোনো একটা অবিবাহিত ছেলে মেয়েকে বেছে নেবে, আর তার কাজ হবে হচ্ছে ওই নির্দিষ্ট এরিয়া থেকে বাচ্চাটার শরীরের যে 6টা কাটা অংশ ছিল সেগুলো খুঁজে বের করে কফিনের মধ্যে রাখা। তো এই কাজটা যে করতে পারতো না, তাকে সারা জীবন একটা লুপের মধ্যে আটকে থাকতে হতো বা মারা যেত। আর যারা সবগুলো বডি খুঁজে বের করতে পারতো তারা বেঁচে যেত। মানে ওই আত্মাটার কাজ এরকম আর কি, এরকম বিপদে ফেলে। আমাদের আর কি সিনেমাটির কনসেপ্ট বোঝানো হলো। তো এরপরের সিনে বর্তমান সময় দেখানো হয়, আর সিনে আমরা আশকা নামের একটা মেয়েকে দেখতে পাই যে সকালে স্কুলে গিয়েছে। আর সে ইন্ট্রোভার্ট হওয়ার কারণে তার কোনো বন্ধু ছিল না। আর রাস্তায় সে একটা বিড়াল দেখতে পায়, কিন্তু পরের মুহূর্তে সেই বিড়ালটা বাসের নিচে চাপা পড়ে মারা যায়। আর এরপর আজকা যখন স্কুলে পৌঁছায় তখন সে দেখতে পায় তাদের ক্লাসে সোতা নামের একটা ভীতু ছেলে রয়েছে, যাকে ক্লাসের বাকি সব স্টুডেন্টরা মিলে বুলি করছে। আর এরপর লাঞ্চ টাইমে সবাই গ্রুপ করে লাঞ্চ করছিল, কিন্তু আশকার কোনো বন্ধু না থাকায় সে তার লাঞ্চ নিয়ে প্লে গ্রাউন্ডে চলে যায়। আর তখনই সে সামনের কোয়া থেকে অনেকগুলো হাত বের হতে দেখে, আর এটা দেখে সে শকড হয়ে যায়। কিন্তু একটু পরে হাতগুলো অদৃশ্য হয়ে যায়। তো আশকা মনে করে এটা হয়তো আমার মনের ভুল হবে। তো এরপর আশকা যখন ফিরে যাচ্ছিল তখন পেছন থেকে একটা বাচ্চার শব্দ শুনতে পায়, আর বাচ্চাটা আশকাকে বলে, প্লিজ আমার বডিটা তুমি খুঁজে দেবে। কিন্তু এরপর আশকা যখন পেছনে ঘুরে ও বাচ্চাটাকে আর দেখতে পায় না। আর এই বাচ্চাটা কিন্তু সিনেমার শুরুতে আমরা যে বাচ্চাটাকে দেখেছি, মানে যাকে টুকরো টুকরো করে কুড়াল দিয়ে মারা হয়েছে, সেই বাচ্চাটা। তো বুঝতেই পারছো ওই বাচ্চাটা এই আজকা মেয়েটিকে তার পরবর্তী গেমের জন্য খুঁজছিল। তো যাই হোক, এরপর আজকা বাড়িতে ফিরে আসে, আর তখন তার ফোনে অপরিচিত নাম্বার থেকে একটা মেসেজ আসে। আর ওই মেসেজে লেখা ছিল, তুমি কি জানো রেড পার্সন কেন রেড হয়? কারণ তাকে মেরে রক্ত দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, আর তুমি ধরা পড়লে তোমাকেও কেটে টুকরো টুকরো করে রক্ত দিয়ে ভিজিয়ে রাখা হবে। তো এই মেসেজ পরে আজকা ভয় পেয়ে ফোনটা টেবিলে ছুঁড়ে মেরে শুতে যায়। কিন্তু এরপর যখনই রাত 12টা বাজে, আজকা চোখ খোলে আর দেখে ও স্কুলের চার্জে পৌঁছে গিয়েছে কিভাবে যেন টেলিপোর্ট হয়ে। এবং শুধুমাত্র নয়, ও ছাড়াও ক্লাসের আরো 4 জন স্টুডেন্ট, যাদের নাম হচ্ছে তাকাহিরো, সোতা, রিয়ে এবং রুমিকো, ওরা সবাই এখানে চলে এসেছে। আর এরপর আরেকটা ছেলে এখানে আসে যার নাম হচ্ছে আতসুশি। আর সে কয়েক বছর আগে ওদের সাথে এই স্কুলে পড়তো, কিন্তু পরে অন্য স্কুলে শিফট হয়েছে। কিন্তু তারপরে হঠাৎ করে ও কেন এভাবে চলে আসলো। তো যাই হোক, সবাই এখানে ভয় পেয়ে ভাবছিল যে এটা কি হলো, আমরা বাড়ি থেকে এখানে চলে আসলাম কিভাবে, আবার শৈলী স্কুল ড্রেস আসলো কিভাবে। আর তখন আতসুশিও যেবারে অন্য স্কুলে পড়তো, ও করে কি পালানোর চেষ্টা করে বাইরে গিয়ে, কিন্তু ওই মুহূর্তে ওই ছোট বাচ্চার আত্মা এসে ওর শরীরটিকে 2 টুকরো করে দেয়। আর এরপর আমরা দেখি বাচ্চাটা রুমিকোকেও মেরে ফেলে। আর তখন আশকা সহ বাকি স্টুডেন্টরা সেখান থেকে লাইব্রেরিতে এসে লুকায়, কিন্তু বাচ্চাটার আত্মা এক এক করে সবাইকে মেরে ফেলে। কিন্তু এর পরের সিনে আমরা দেখি সকালে আজকার ঘুম ভাঙে, এবং তার কাছে তখন মনে হয় আমি তাহলে কি স্বপ্নে দেখলাম। আর এরপর সে রেডি হওয়ার জন্য স্কুলে যায়, কিন্তু রাস্তায় সবকিছু আগের মতো দেখতে পায়, ওখানে বিড়াল রয়েছে, ওখানে ওইটা রয়েছে। তার মানে আজকা একটা টাইম লুপের মধ্যে চলে এসেছে, এবং ওই বাচ্চার আত্মাটা ওকে গেমের জন্য বেছে নিয়েছে। শুধুমাত্র ওকে নয়, ওর সহ বাকি 5 জন মানে 6 জনকে বেছে নিয়েছে এই গেমের জন্য। তো যাই হোক, আগের দিনের মতো আজকেও বিড়ালটা বাসের নিচে চাপা পড়ে। তো এই ব্যাপারটা ওর কাছে খুব উইয়ার্ড লাগে, কিন্তু ও বুঝতে পারছিল না যে ও টাইম লুপে পড়েছে। আর স্কুলে যাওয়ার পরে বাকি স্টুডেন্টের কথা শুনে বুঝতে পারে যে ওটা স্বপ্ন ছিল না, ওটা সত্যি ছিল। এবং সবাই ওই বডি সার্চের মেসেজ পেয়েছে যে রেড ওয়ান কি হবে। তো এরপর সত্য বলে আমি অনলাইনে রিসার্চ করে জেনেছি যে আমরা বডি সার্চ নামের একটা গেমে আটকে গিয়েছি,
এবং যতদিন পর্যন্ত আমরা ওই বাচ্চাটার বডির 8 টুকরা খুঁজে কফিনে না রাখবো ততদিন আমাদের এই সেম দিন হতে থাকবে। অর্থাৎ তারা একটা মার্ডারাস টাইম লুপে আটকে গিয়েছে। তো যাই হোক, ওদের কথা বলার সময় ওদের স্কুলের লাইব্রেরিয়ান চলে আসে এবং তিনি এই ব্যাপারে কিছু জানেন, এরকম আচরণ করেন। আর সেদিন রাত 12টায় ওই স্কুলের 5 জন স্টুডেন্ট স্কুলে আসে এবং আতসুকিকেও তারা বডি পার্টস খুঁজতে বলে, কিন্তু সে মানা করে দেয়। তবে তারপর ওরা করে কি বডি খোঁজা শুরু করে। তো তাকাহিরো আস্কার সাথে ক্লাসরুমে লাইট জ্বালিয়ে বডি পার্টস খুঁজতে থাকে। আর তখন সে রেড পার্সনের একটা কাটা হাত খুঁজে পায়, কিন্তু তখনই ওই জায়গাতে রেড পার্সন চলে আসে। কিন্তু তাকাহিরো তখন রেড পার্সনকে ডিস্ট্রাক্ট করে এবং আস্কা তখন কাটা হাতটা রাখার জন্য চার্জে যায় কফিনের দিকে দৌড়াতে থাকে। আর এই সময় রেড পার্সন করে কি একে একে সবাইকে মেরে ফেলে আস্কার দিকে আসতে থাকে, কিন্তু আস্কা ততক্ষণে হাতটাকে কফিনের মধ্যে রেখে দিয়েছে। তবে তারপরেও রেড পার্সন আস্কাকে মেরে ফেলে, কারণ বডির পার্ট ছিল 8টা, কিন্তু সারা রাত ভরে ওরা মাত্র একটা কালেক্ট করতে পেরেছিল। তো পরের দিন আবার সকাল ওদের ঘুম ভাঙে, মানে ওরা জাস্ট মনে করো স্বপ্নের মধ্যে মারা যায়। জিনিসটা বাস্তবে হচ্ছে কিনা এটা নিশ্চিত নেই আমি। সবাই ওখানে যাচ্ছে, মারা যাচ্ছে, আবার পরের দিন সকালে ঘুম থেকে উঠছে। তো যাই হোক, এরপর যেহেতু সেম দিন শুরু হয়েছে, তো সেই হিসেবে তাকাহিরো আর আস্কা করে কি বিড়ালটিকে আগে ভাগে বাঁচিয়ে নেয় এবং এইবার এই লুপে বিষয়টা একটু আলাদা করে। আর তারপর রুমিকো আর রিও চলে আসে এবং ওরা খুব খুশি। আর এই কারণে খুশি কারণ আগের রাত্রে ওরা টিম ওয়ার্ক করে রেড পার্সনের অন্তত একটা বডি পার্ট খুঁজে পেয়েছিল। তো এই কাজটা করতে গিয়ে ওরা হচ্ছে সবার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং সবাই মনে অনেক খুশি ছিল। আস্কা বিশেষ করে বেশি খুশি কারণ ওর বন্ধু বান্ধব হয়েছে নতুন। আর এরপরের সিনেমা দেখতে পাই তাকাহিরো তার বন্ধুদের সাথে কথাবার্তা বলছে। অ্যাকচুয়ালি কয়েক বছর আগে বাস্কেটবল খেলার সময় আতসুশি মানে আরেক স্কুলের যে ছেলেটা রয়েছে ও পায়ে ব্যথা পেয়েছিল। আর এরপর ওর সুস্থ হতে অনেক সময় লেগেছে। আর এই কারণে ও এত বেশি ডিমোটিভেট হয়ে গিয়েছে যে সুস্থ হওয়ার পরে ও দৌড়াতে চায় না বা বেশি হাঁটতে চায় না। আর এরপর আস্কা তাকাহিরোর বাকি 3 জন স্টুডেন্ট পুরনো নিউজ পেপার থেকে জানতে পারে যে অনেক বছর আগে তাদের স্কুলের পাশে একটা বাড়িতে মিকো নামের একটা ছোট বাচ্চাকে কেটে টুকরো টুকরো করে কাছে ফেলে দেওয়া হয়েছিল। আর পুলিশরা বাচ্চাটার বাকি সব বডি পার্টস খুঁজে পেল, মাথাটার কখনোই খুঁজে পায়নি। তো তখন ওদের মনে হয় যে রেড পার্সন মনে হয় ওইটাই মিকোরই আত্মা হবে এবং মৃতের আত্মার লুপে হয়তো ওরা পড়ে গিয়েছে। তো এরপর শ্রোতা করে কি রেড পার্সনকে শান্ত রাখার একটা প্ল্যান করে। ওরা যখন হঠাৎ করে এখানে টেলিপোর্ট হয়ে আসবে তখন পুরো স্কুলে ফুল ভলিউমে মিউজিক বাজাবে। আর এতে রেড পার্সন এত শব্দের মধ্যে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে এবং ওরা ওয়াকি টকি দিয়ে একে অপরের সাথে কানেক্টেড থাকবে। আর ওই সুযোগ ওরা সবকিছু খুঁজবে। তো এরপর শ্রোতার প্ল্যান মতো কয়েক রাতের মধ্যেই, মানে রেগুলার রাত আসছে, কয়েক রাতের মধ্যেই মাথার জিব্বা ছাড়া বাকি সব বডি পার্টস ওরা খুঁজে পায়। তবে এই গেমে কিন্তু প্রতিবারে সবকিছু রিসেট হয় না। ধরো আজকে যদি তুমি একটা বডি পার্ট কফিনে রাখো তাহলে পরের দিন সেটাকে আর খুঁজতে হবে না। তবে যতদিন না খুঁজতে পারবে তোমাকে এভাবেই লুপের মধ্যে আটকে থাকতে হবে। তো এক রাতে তাকাহিরো রেড পার্সনের জিব্বাও খুঁজে পায়, কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। আর তখন আতসুশি যে আর কি দৌড়াতে চায় না, ও সেই জিব্বা নিয়ে দৌড়ে এসে কফিনের কাছে রেখে দেয়, মানে কফিনের ভেতরে রেখে দেয়। তো ওরা খুব খুশি যে মাথা বাদে বাকি সবকিছু ওরা পেয়ে গিয়েছে আর সর্বোচ্চ একদিনের মধ্যে বা মাথাটা খুঁজে পেলে আমরা মুক্ত হয়ে যাব। এজন্য ওরা পার্টি করে এবং ততদিনে সবাই সবার বন্ধু হয়ে গিয়েছে, সবাই খুব একসাথে এনজয় করে। আর এরপর তারা সেই বাড়িতে যায় যেখানে মিকোকে মেরে ফেলা হয়েছিল এবং ওখানে ওরা মিকোর আঁকা একটা ছবি দেখতে পায়। আর ওরা বুঝতে পারে মিকো তার বাবা মায়ের চেয়েও পুতুলের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্ট বা ক্লোজ ছিল এবং মিকো মানসিকভাবে কিছুটা প্রতিবন্ধী টাইপের ছিল, এই কারণে স্কুলেও যেত না। আর এই কারণে তাকে বাড়িতে ট্রিটমেন্ট করা হতো, বাড়িতেই পড়ালেখা করানো হতো। আর এজন্যই মিকোর কোনো বন্ধু ছিল না এবং সে পুতুলটাকেই বন্ধু মনে করতো। আর মিকো পুতুলটার নাম রেখেছিল হচ্ছে এমিলি। আর তখন পাশের দেয়ালে একটা জিনিস ওদের সন্দেহজনক লাগে আর এই কারণে সেটা ওরা ভেঙে ফেলে। আর দেয়ালের ভেতর থেকে তারা মিকোর পুতুল এমিলিকে খুঁজে পায় আর সেটাই তখনও মিকোর রক্ত লেগেছিল। বাট ওই মুহূর্তে সেখানে মিকোর আত্মা আসে আর যাকে দেখে সবাই ভয়ে পালিয়ে যায়। তো যাই হোক, ওই রাতে সবাই যখন আবার বডি সার্চ গেমে পার্টিসিপেট করে তখন তারা একটা ছায়ার মতো একটা কিছু দেখে। মিকোর আত্মা রেড পার্সন তার পুতুলের সাথে মার্চ হয়ে বিশাল একটা ভয়ঙ্কর ক্রিয়েচার হয়েছে। তো এটা দেখে সবাই ভয়ে পালিয়ে যায়। আর পালানোর সময় তাড়াহুড়োতে আস্কা এবং রিও ছাড়া বাকি সবাই খুব খারাপ ভাবে মারা যায়। আর তারপর ওই ক্রিয়েচার এসে রিয়াকে খেয়েই ফেলে। তো তখন বেঁচে ছিল শুধুমাত্র আস্কা। তো আস্কা যখন দৌড়াতে পালাতে যায় তখন সে বারান্দা থেকে পড়ে গিয়ে মারা যায়। তো এর যথারীতি আবার ওরা ঘুম থেকে উঠবে। এরপরের দিন আস্কা যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার পরে আস্কা তাকাহিরো, শ্রোতা, আতসুশি এবং রুমিকোকে দেখতে পায়, কিন্তু রিয়াকে দেখতে পায় না। এমনকি ওরা 5 জন ছাড়া আর কেউ রিয়ার নাম মনেও করতে পারে না যে রিয়া নামে কেউ এখানে পড়তে, এমনকি রেজিস্টারেও রিয়ার নাম নেই। আর তখন ওরা বুঝতে পারে যেহেতু ওই ক্রিয়েচার রিয়াকে একবারে খেয়ে ফেলেছে, এই কারণে আসল দুনিয়া থেকে রিয়ার অস্তিত্বই হারিয়ে গিয়েছে। তো এরপর আস্কা যায় হচ্ছে লাইব্রেরিয়ানের কাছে এবং তার কাছে বডি সার্চ গেমের ব্যাপারে জানতে চায়। লাইব্রেরিয়ান তখন জানায়, দেখো স্কুল লাইফে আমিও বডি সার্চ গেম খেলেছিলাম আর এই গেমের বিশেষত্ব হচ্ছে গেম শেষ হওয়ার সাথে সাথেই তুমি তোমার বন্ধুদেরকে ভুলে যাবে, মানে যাদের সাথে এই গেমটা খেলেছিলে তাদেরকে ভুলে যাবে। কিন্তু লাইব্রেরিয়ানের গেমের ব্যাপারে এই কারণে মনে আছে কারণ গেম শেষ হওয়ার আগে সে তার বন্ধুকে একটা বই দিয়েছিল আর সেটার মধ্যে কিছু লিখে দিয়েছিল আর ওটার মাধ্যমে স্কুল লাইফ শেষ হওয়ার অনেক বছর পরে তাকে আবার পেয়েছিল। যেটা স্কুল লাইফ শেষ হওয়ার অনেক বছর পরে আমি বইটা পেয়েছিলাম কিন্তু ওকে আমি কখনো পাইনি। আর ওই বই দেখে আমার বন্ধুর কথা আমার মনে পড়েছিল এবং বান্ধবীর কথা মনে পড়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই বান্ধবীকে কখনোই দেখতে পাইনি বা দেখেনি। তো এটা শুনে আজকার মন অনেক খারাপ হয়ে যায় কারণ সে তার সকল বন্ধুদেরকে হারাতে চলেছে, এত কষ্ট করে একটা বন্ধু বান্ধব পেয়েছে। তো এরপর সন্ধ্যায় আস্কা করে কি তাকাহিরোকে এগুলো জানায় এবং তাকাহিরোকে ওর ব্যাচটা দেয় যাতে গেম শেষ হওয়ার পরে আস্কা ব্যাচটা দেখে সবকিছু মনে করতে পারে, মানে যে কোনো একটা জিনিস থাকলেই তোমার মনে পড়বে অটোমেটিক্যালি। আর এর পরের সিনে আমরা দেখি তারা আবারও বডি সার্চ গেমে পৌঁছে গিয়েছে আর ওদের কাছে মনে হয় রেড পার্সনের কাটা মাথা ওই ক্রিয়েচারের মাথার ভেতরেই থাকবে আর এই জন্য ওই
ক্রিয়েচারের গলা কাটতে হবে। আর তখন তাকাহিরো বলে বুঝতে পেরেছি রেড পার্সন বডি সার্চ গেমের জন্য 6 জনকে কেন বেছে নিয়েছে, আর বিশেষ করে আমাদেরকেই কেন নিয়েছে। কারণ মিকো নামের মেয়েটার যে মার্ডার হয়েছিল, আমি সিনেমার শুরুতে একটু ভুল বলেছি, এই সিনেমার কাহিনী প্লট হচ্ছে 2022 সাল এবং ঘটনাটা হচ্ছে 30 বছর আগের। মানে আমি যেটা 47 বলেছি ওটা 87 সাল হবে আর মানে মিকোকে যে টুকরো টুকরো করলো ওটা 87 সালের ঘটনা। তো যাই হোক 6 জন কেন নিয়েছে, মিকোকে 6 টুকরা করা হয়েছিল এর জন্য 6 জন, আর ওদের 6 জনকে স্পেশালি এই কারণে নেওয়া হয়েছে কারণ ওরা 6 জনও পুরো ইন্ট্রোভার্টেড এবং একাকিত্বে থাকে, ওদের কোনো ফ্রেন্ড ছিল না, আর ওই ক্রিয়েচারও একাকিত্বকেই বোঝায়। তো ওরা তখন বুঝতে পারে মন খারাপ না করে আমাদের সবাইকে একাকিত্বের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং একসাথে মিলে এই ক্রিয়েচারের বিরুদ্ধে ফাইট করতে হবে। তো সবাই মিলে এই ক্রিয়েচারের বিরুদ্ধে ফাইট করে, কিন্তু আজকা ছাড়া সবাই মারা যায়, কিন্তু আজকা ওই ক্রিয়েচারের মাথা কাটতে পারে আর তারপর রেড পার্সনের মাথা নিয়ে কফিনে রেখে দেয়। তো সকালে যখন আজকা ঘুম থেকে ওঠে ও দেখতে পায় রিয়ে, সোতা, তাকাহিরো, রুমিকো আর আতসুশি, মানে রিয়েও চলে এসেছে যে গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু কারোই কিছু মনে ছিল না, আশকারও এই ব্যাপারে কিছু মনে ছিল না। কিন্তু এবার আশকা যখন অ্যাসেম্বলিতে যায় তখন ওর পকেট থেকে তাকাহিরোর ব্যাস পড়ে, আর তাকাহিরোর ব্যাস থেকে আজকে সব মনে পড়ে যায়। আর এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে, আজকে কিন্তু সর্বপ্রথম এই গেমের কথা মনে করেছে এবং সে ব্যাসটা ওরা দেখে এবং ওদের সব মনে পড়ে, ওরা আবারও বন্ধ হয়ে যায়। কিন্তু মুভিটা এখানে শেষ হয় না, এখানে আমাদের একটা পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়, যে সিনটা হচ্ছে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, আমি মোটেও বুঝি নাই। সিনের শুরুতে আমরা যে কুয়াটা দেখেছিলাম, মানে যেখান থেকে আজকে অনেকগুলো রক্তাক্ত হাত বের হতে দেখেছিল, সেই কুয়াটা দেখানো হয় এবং আস্তে আস্তে ক্যামেরা করে কি কুয়ার নিচে ফোকাস করে থাকে। আর তখন সেখানে আমরা একটা চেহারা নিউজ পেপার দেখি যেটার মধ্যে মিকোর মারা যাওয়ার হেডিং ছিল, কিন্তু আস্তে আস্তে নিউজ পেপারের উপর রক্ত আসতে শুরু করে এবং মিকোর পরিবর্তে সেখানে অন্য একটা মেয়ের চেহারা হয়ে যায়। আর তবে সেই মেয়ের বয়সও 8 বছরের ছিল এবং সেখানে নাম লেখা ছিল আশকার, এবং আশকার খুন হয়েছিল অ্যামিউজমেন্ট পার্কে, এবং এটা সেই অ্যামিউজমেন্ট পার্ক ছিল যেখানে তাকাহিরো আর আজকা ছোটবেলায় যেত। তো এখানে ব্যাপারটা কি হলো, এখানে পুরো গেমটাই চেঞ্জ হয়ে গেল। এবারকার রেড পার্সন হচ্ছে আজকা, মানে গতবারের ভিলেন ছিল হচ্ছে কি মিকো রেড পার্সন হিসেবে সবাইকে দিয়ে এই গেমটা পরিচালনা করেছে, কিন্তু এবার আজকাকে এই দায়িত্বটা দেওয়া হলো। কেন দেওয়া হলো আজকার বডি পার্ট খুঁজতে, বা এত বড় আজকাকে আবার অতীতে নিয়ে গিয়ে পুরো কাহিনী চেঞ্জ করে ওকে 8 বছর বানিয়ে ওকে মার্ডার করিয়ে তারপর ওকে আত্মা মারানো হলো। অ্যাকচুয়ালি রেড পার্সন বলতে যেটা বোঝানো হয়েছে বা এই সিনেমার যে থিওরি, এখানে হয়তো কোনো শয়তান বা জিন বোঝানো হয়েছে এবং সে করে কি জাস্ট কোন একটা বাচ্চার নাম নিয়ে এই গেমটা খেলছে। আর এখানে হয়তো মিকো এত খারাপ আত্মা না, কিন্তু এটা করাচ্ছে কোনো ভয়ঙ্কর শয়তান। আর আজকা তাহলে গেম জেতার পরও কেন তাকে আবার ছোটবেলায় নিয়ে যাওয়া হলো, তাকে মেরে ফেলা হলো, তার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দেওয়া হলো? এর কারণটা হচ্ছে কি আজকাই সর্বপ্রথম ওই গেমের ব্যাপারে আবার মনে করেছিল, আর যে ওই গেমের ব্যাপারে প্রথম মনে করবে তার শাস্তি একটা হতেই পারে। তো এখানে এই রিমেম্বার সিনেমাটা শেষ হয়ে যায় এবং আমাকে বলতে হবে আমি আমার লাইফে এরকম বাজে একটা হরর সিনেমা কখনো এক্সপ্লেন করিনি যার আমি কিছুই বুঝিনি। সিরিয়াসলি আমি কিছুই বুঝিনি, কি মনে করে কি চিন্তা করে এরকম একটা সিনেমা বানালো, কি থিওরি ছিল, কি কনসেপ্ট ছিল। আমার কথা হলো টাকা পয়সা দিয়ে যদি সিনেমা বানাস তাহলে ভালো একটা কাহিনী নেই, কাহিনী না পারলে চ্যাটজিপিটি ইউজ কর, না হলে বাংলাদেশে ভূতের গল্প শুনে যা, কিন্তু এই বালসাল কেন বানাস? তো যাই হোক, তারপর ওই সিনেমার কিছু থিওরি রয়েছে, এই থিওরিগুলো সম্পর্কে চলো আমরা জানি। সবার প্রথমে আমাদের প্রশ্ন আসে এই লুপটা কিভাবে তৈরি হলো। তো এই সিনেমাতে বেশিরভাগ ডিটেলসই দেওয়া হয়নি, তবে শুরুতে কিছু হিন্টস দেওয়া ছিল। তো আমরা জানি মিকো নামের ওই মেয়েটা কিন্তু এই মুভি শুরু হওয়ার 30 বছর আগে মারা গিয়েছে, আর সেখানে সিমিলার রকমের ঘটনা আমাদের দেখানো হয়েছিল যে 1987 সালে ওই মেয়েটা মারা গিয়েছে, কিন্তু কিলারকে যখন অ্যারেস্ট করা হয় সে রহস্যজনকভাবে জেল থেকে গায়েব হয়ে যায়। আর এই মুভির যে লাইব্রেরিয়ান তার বয়স কিন্তু অনেক বেশি ছিল, মিকোদের চেয়ে অনেক বড় ছিল এবং কিছু মেমোরি তার মনে ছিল। তো এই গেমের রুলস এর মতে তুমি যখন এই লুপ ব্রেক করো বা সলভ করো তখন এই পুরো মেমোরি কিন্তু তুমি ভুলে যাবে। তবে এখানে আমাদের একটা খটকা লাগে যে লাইব্রেরিয়ান কিভাবে আগের কথা মনে রেখেছে। তবে এটা কিন্তু লাইব্রেরিয়ান ফার্স্ট পারসন না যে এই কথাটা মনে রেখেছিল। এই কথাটা মনে রাখার জন্য সে যখন বাচ্চা ছিল তখন যখন এই গেমটা খেলেছিল তা সেই বাচ্চা মেয়েটা কিন্তু তাকে ওই বইয়ের মধ্যে লিখে দিয়েছিল। তো এখানে যে থিওরিটা এসেছে সেটা হচ্ছে আমরা সিনেমার শুরুতে যে মিকোকে দেখেছি, হয়তো মিকো আর ওই লাইব্রেরিয়ান মিলেই ছোটবেলায় এই গেমটা খেলেছিল, কিন্তু মিকো যেহেতু ওই পুরনো কথাটা মনে করেছিল বা ওই গেমের কথাটা মনে করে দিয়েছিল, এই কারণে হয়তো ওই শয়তানটা মিকোর উপর যায় এবং মিকোকে মৃত বানিয়ে দিয়ে বর্তমান টাইমলাইন থেকে মিকোকে নাই করে দিয়েছিল। মানে সিনেমার শুরুতে আমরা যে মিকোকে দেখেছি এবং যে এই টাইম লুপ ব্রেক করে, মানে যে ওই গেমটার কথা আর মনে করবে, নিউজ পেপারে তার নাম চলে আসে। তো আজকে এবার কি করেছে, মিকোর এই গেমটা জেতার পরে ও করেছে কি ওই গেমের কথা মনে করিয়েছে, আর এই কারণে পরবর্তী ভিকটিম ও হয়ে গিয়েছে। তো এই কারণে আজকে আবার পূর্বে চলে গিয়েছে বাচ্চাকালে যে ওখানেও মারা গিয়েছে এবং এখন থেকে এই গেমটাতে ও ভিলেন থাকবে বা রেড পার্সন হিসেবে এই গেমটা চালাবে। তো যাই হোক, আমি জানি না কি কারণে এই মুভিটা তৈরি করা হয়েছে, কিন্তু নেটফ্লিক্সে এসেছিল, আমি ভেবেছিলাম হয়তো ভালো সিনেমা হবে। আর তাছাড়া তোমার ট্রেলার দেখো আমার কাছে মোটামুটি ভয়ঙ্কর মনে হয়েছিল সিন পার্ট দেখে, কিন্তু বাস্তবে কাহিনীটা যে এত খারাপ হতে পারে এটা আমার কোনো আইডিয়া নেই। তো গাইস, শুধুমাত্র তোমরা নয়, তোমাদের সাথে আমিও খুব বিরক্ত হয়েছি আজকের এই সিনেমা সিলেকশনের জন্য। আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি মাঝে মাঝে আমাদের ভালো সিনেমা সিলেক্টেড হবে, মাঝে মাঝে খারাপ সিনেমা সিলেক্টেড হবে, তবে তারপরেও এটা নিয়েই তো জীবন, ভালো মন্দ মিলিয়েই তো জীবন। তো যেহেতু আজকের সিনেমাটা একটু বাজে এসেছে
তো এটার জরিমানা স্বরূপ আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আগামীকালই আমরা আরেকটা সিনেমা রিলিজ করব এবং ওই সিনেমাটা হবে হচ্ছে 2024 সালের সবচেয়ে লেটেস্ট এবং পুরো দুনিয়াতে যে সিনেমাটা অনেক বেশি মনে করে নাম করেছে সেই সিনেমাটি। আর এই সিনেমাটির নাম হচ্ছে দ্য সাবস্টেন্স, যে সিনেমাতে আমরা দেখব যে একজন মানুষ এত বেশি সৌন্দর্যের জন্য অবজেস্ট হয়ে পড়ে যে তার শরীরের ভেতর থেকে সে আরেকটা ইয়ং ভার্সন বের করে এবং সেটাকে মেনটেন করতে গিয়ে তার লাস্টে কী অবস্থা হয়, মানে ওই সৌন্দর্য রাখতে গিয়ে তার লাস্টে কোন পরিণতি হয়, সেই বিভৎস ব্যাপারটা সম্পর্কে আমরা জানবো। এবং তোমরা অনেকেই হয়তো ওই সাবস্টেন্স সিনেমা সম্পর্কে জেনেছো, তবে আমি আমার মতো আরও গুছিয়ে এবং আরও সহজভাবে তোমাদের জন্য ওটা আগামীকাল এক্সপ্লেন করতে চলেছি। তো চোখ রেখো আলামিন 420-তে, এবং আগামীকালই দ্য সাবস্টেন্স সিনেমা কিন্তু এখানে তোমাদের জন্য রিলিজ হতে চলেছে, মানে এটা বোনাস সিনেমা আর কি। আর সাবস্টেন্সের পরে আমরা ওই অ্যানসেস্ট্রাল বা সিস্টার ডেথ সেই রুটিন অনুযায়ী সেই সিনেমাগুলো আনবো। তো আশা করছি আমার এই জরিমানাটা তোমাদের পছন্দ হয়েছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি।